Assalamu alaikum, প্রিয় ফুটবল ফ্যান্স। লেটস ট্রাই টু অ্যানালাইজ আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ অ্যান্ড স্ট্র্যাটেজি। ইংল্যান্ডের পক্ষে ম্যাচে স্কালুনি আসলে কী চিন্তা করছেন, স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে, এবং এখানে আমরা যা যাচ্ছি সেটার সাথে আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কের যে একটা চিন্তার পার্থক্য আছে সেটা কেন একটু বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার পার্সোনাল প্রেফারেন্সে যদি জিজ্ঞেস করেন কেমন একটা স্টার্টিং লাইন আপ হওয়া উচিত, অনেকে আমার সাথে একমত হবেন। আমি এই স্টার্টিং লাইন আপটাতে উইং ব্যাক প্রোফাইল দেখতে চাই, এমন প্রোফাইল দেখতে চাই যারা কিনা লেফট উইং বা রাইট উইংয়ের ওয়াইড স্পেসে গতিশীল ফুটবল খেলতে পারেন। সেটার জন্য জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেস, ভ্যালেন্টিন বার্কোর মতো প্রোফাইলদের দরকার আছে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে রাইট সাইডে জুলিয়ানো সিমিওনিকে এমন একটা ম্যাচে আমি অবশ্যই দেখতে চাই। এখন এটা অনেকেই অলরেডি আইডেন্টিফাই করেছেন, আর্জেন্টিনার সেন্ট্রাল যে অকুপেন্সি, একেবারে মাঠের মাঝখানে জায়গাটা আটসাটভাবে খেলা, এটা খুব একটা বেশি চোখের জন্য আমাদের শান্তিময় হচ্ছে না। আমরা চাই উইংয়ে কেউ একজন বার্স্টিং পেসে ভেতরে ঢোকার চেষ্টা করেন, যে কারণে আমরা সবসময় এই উইং বা উইং ব্যাক প্রোফাইলগুলো প্রেফার করি। আমারও প্রেফারেন্স সে জায়গায়, এখানে আমি কারোর সাথে দ্বিমত প্রকাশ করব না। এখন ধরেন আমরা উইংব্যাক প্রোফাইলের দিকে যদি একটু যাই, যদি ধরে নিই যে এটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সলিউশন হতে পারে, তাহলে পজিশনটা বা ফরমেশনটা আসলে হওয়া উচিত 3-5-2, বা ডিফেন্সে আসলে 5-3-2। অর্থাৎ আপনি তিনজন সেন্টার ব্যাক খেলাবেন, রাইট উইং ব্যাক হিসেবে আপনি জুলিয়ানো সিমিওনি, লেফট উইং ব্যাক হিসেবে আপনি নিকো গঞ্জালেস, ভ্যালেন্টিন বার্কো, এমন অপশনের দিকে যাবেন। মিডফিল্ডে আপনি তিনজন মিডফিল্ডার রাখতে পারেন, সেক্ষেত্রে পারাদেস তো অটোমেটিক চয়েস এই ম্যাচটাতে। আপনি এনজো ম্যাককে রাখতে পারেন, অথবা এনজো ম্যাকের একটা প্রোফাইল চেঞ্জ করে এখানে আপনি লো সেলসোকে আনতে পারেন। ফাইনাল থার্ডে আপনি হুলিয়ান আলভারেস, লিওনেল মেসিকে রাখতে পারেন, সমস্যা নেই। এবং আমি এই 3-5-2, আমি যদি ওই জায়গাতে থাকতাম তাহলে হয়তোবা এ মোমেন্টে এটাই প্রেফার করতাম, আরও একবার বললাম। তবে এখানে বেশ কয়েকটা অ্যাডভান্টেজ যেমন আছে, তেমনি বেশ কয়েকটা সমস্যাও আছে। অ্যাডভান্টেজ যদি আমি বলি, অফকোর্স আপনি উইং ব্যাকদের মাধ্যমে যথেষ্ট স্পিড পাবেন। অফকোর্স আপনি ট্রানজিশনে, যেটা আর্জেন্টিনা একটা বড় সমস্যা, অর্থাৎ বলটা রিগেন করলে কাউন্টার অ্যাটাকটা ফাস্ট হচ্ছে না, সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং কিছু কিছু জায়গা থেকে এই স্পিডটা ইনজেক্ট করা এই স্ট্যাগন্যান্ট বা ধীরগতির সিস্টেমে আসলে দরকার বলে আমি নিজেও ফিল করছি। তবে কিছু সমস্যাও আছে। দেয়ার আর রিজনস যে কারণে লিওনেল স্কালোনির মতো কোচ এই জিনিসগুলো ট্রাই করছেন না, এবং এই জায়গাতে এসে স্কালোনির যেমন আমরা সমালোচনা করার জায়গাও খুঁজি, ওয়ান সেকেন্ড ব্যক্তিগত কোনো কিছু না, ঠিক একই রকমভাবে স্কালোনিরও যে অনেক কিছুতে হাত পা বাঁধা, সেটাও অ্যাকনলেজ করার চেষ্টা আজকে করব। প্রথম সমস্যাটা হচ্ছে আপনার তিনজন সেন্টার ব্যাক এখানে রাখা লাগবে। তিনজন সেন্টার ব্যাক হলে অফকোর্স ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস, মাঝখানে আপনার নিকোলাস ওটামেন্ডিকে বসাতে হবে। আপনি মার্কোস সেনিসির কথা বলতে পারেন, সেনিসির ব্যাপারে আমি নিজেও যথেষ্ট পজিটিভ। তবে স্টার্টিং লাইন আপে দুজন বা পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার বা সেন্টার ব্যাক অনেক কোচ খেলাতে চান না। ইনিশিয়াল মুভমেন্টটা অনেক বেশি লেফট সেন্ট্রিক হয়ে যায়, কম্বিনেশনের একটা ঘাটতি থাকে এটার জন্য। যদি খেলানো পসিবল হতো তাহলে অনেক আগে এটা করা উচিত ছিল, এবং অনেক কিছু যে আগে থেকে কম্বিনেশন ট্রাই করা উচিত ছিল সেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলছি। এখানে মার্কোস সেনেসি খুব প্রেফারেবল প্রোফাইল স্কালোনির না। যদি হতো, মার্কোস সেনেসি কিন্তু বিশ্বকাপের স্টার্টিং বা শুরুতে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানেই থাকতেন। এখানে যদি বালেদ্দি থাকতেন তাহলে ইকুয়েশনটা আরও অনেক বেশি করে 3-5-2 ফেভারে আসতো। আমি এখানে ওটামেন্ডিকে 90 মিনিট ধরে গেম টাইম দিয়ে ওটামেন্ডির উপর অনেক বেশি ডিপেন্ড করার পক্ষে না। আমার মনে হয় খুব একটা বেশি আপনাদের ব্যাখ্যা করা লাগবে না, আপনারা একমত হবেন। ওটামেন্ডির এই মোমেন্টে এসে পুরো একটা ম্যাচ ক্যারি করার মতো অ্যাবিলিটি আমি দেখছি না। এক্সপিরিয়েন্সের জন্য কোচ তাকে নিয়েছেন। এই 3-5-2 অনেকটাই স্কালোনির জন্য কঠিন হয়ে গিয়েছে, যেহেতু বালের দিকে তিনি মিস করছেন। আগে বললাম যে সেনিসিকে কেন্দ্র করে এরকম প্ল্যান কোচ আগে থেকে করেননি। এখন 3-5-2 যেতে হলে প্রথমে আপনাকে যে জিনিসটা অ্যাকনোলেজ করতে হবে সেটা হচ্ছে আপনি কি ওটামেন্ডিকে স্টার্টিং লাইনআপে রাখবেন কিনা। এটা একটা হিউজ হিউজ চিন্তার বিষয় হতে পারে। 3-5-2-এ দুই সাইডে যখন আপনি জুলিয়ানো সিমিওনি এবং নিকো গঞ্জালেসকে খেলাবেন, অনেক বেশি করে উইং ব্যাক ডিপেন্ডেন্ট একটা সিস্টেম। অর্থাৎ আপনি জুলিয়ানো সিমিওনি এবং নিকো পাস কেমন পারফর্ম করবেন সেটার উপর এত বেশি নির্ভর করছেন যে প্রত্যেকটা ট্রানজিশন ম্যাচের এই দুজন প্লেয়ারের উপর হেভিলি ডিপেন্ডেন্ট হচ্ছে। আর্জেন্টিনা কি এমন সেট আপের একটা দল? আনফর্চুনেটলি না। ওয়ান্স অ্যাগেন, যদি এটা খুব ভালো স্ট্র্যাটেজি মতো হতো তাহলে অনেক বেশি করে আর্জেন্টিনা 3-5-2 যেত। পাল্টা প্রশ্ন চলে আসে,
তাহলে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে 2022 স্কালোনি কীভাবে দলকে খেলিয়েছেন, সেই দলটার সেট আপ, সেই দলটার প্লেয়ারদের বয়স, সেই দলটার আসলে উইংব্যাক হিসেবে কারা খেলেছেন, সেই প্রোফাইলের সাথে এই প্রোফাইলগুলোর অনেক পার্থক্য আছে। প্রথম পার্থক্য যেটা, সেটা হচ্ছে ওই ম্যাচগুলোতে উইংব্যাক হিসেবে খেলেছেন নাহুয়েল মলিনা, মার্কোস অ্যাকুনিয়া, দুজনই ডিফেন্সিভ প্রোফাইল। অফকোর্স অ্যাটাকে অনেক কিছু করতে পারেন, তবে মূলত ডিফেন্সিভ প্রোফাইল। আপনার কাছে এখন উইংব্যাক হিসেবে আছে জুলিয়ানো সিমিওনি এবং নিকো গঞ্জালেস, দুজনে ফার্স্ট অফেন্সিভ প্রোফাইল, তারপর তারা এক্সট্রা ডিউটি করেন ডিফেন্সিভলি। কম্পেয়ার করার মতো একেবারে ডিরেক্ট প্লেয়ার এখানে আপনার নেই। তারপরও এটা অফকোর্স একটা অপশান, বিশেষ করে আপনি লেফট সাইডে নিকোলাস ট্যাগলাফিকোকে একজন উইংব্যাক হিসেবে খেলাতে পারেন। আপনি রাইট সাইডে জুলিয়ানো সিমিওনিকে এজন্যই খেলাতে পারেন যেহেতু নাহুয়েল মলিনা সে ফর্মটা এখনও রাখতে পারছেন না। তবে আরও একটা সমস্যা এখানে আছে, সেটা হচ্ছে স্কালোনি এই বিশ্বকাপে মনে করছেন যে তার বাই সিস্টেমটায় বা গত 4-5 বছরের সবচেয়ে কি পয়েন্ট বা কি পার্থক্য যারা এনে দিয়েছেন তারা মিডফিল্ডার, এবং এরা দিন শেষে এই অ্যানজো, ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডিপলের মতো প্রোফাইলই। আপনি 2021 পূর্ববর্তী আর্জেন্টিনা এবং 21 পরে আর্জেন্টিনাকে যদি কম্পেয়ার করেন, সবচেয়ে বড় পার্থক্যর জায়গায় মিডফিল্ডে যারা আর্জেন্টিনার ফুটবলে এত বেশি পরিবর্তন এনেছেন এবং যাদের মাধ্যমে স্কালোনি আসলে এত এত সাফল্য পেয়েছেন, সেই প্লেয়াররা এই সময়টাতে এসে ভালো খেলতে পারছেন না, সাফার করছেন। অর্থাৎ এত এক্সপেরিয়েন্সড, এত বড় মঞ্চে প্রমাণ করে আসা ফুটবলাররা সাফার করছেন, সেখানে ইয়াংস্টার প্লেয়াররা এসে সেই চাপটা নিতে পারবেন কি না, এটাও যদি কোচের একটা ডাউট হয়, তাহলে আমি এখানে বিশাল রকমের কোচকে দোষারোপ করার জায়গা যখন খুঁজি, কিছুটা হলেও ব্যাকফুটে চলে আসি। আমার কাছে এনজো এবং ম্যাক অ্যালিস্টার যদি বিশ্বকাপে চাপ নিতে না পারেন, আই এম নট কোয়াইট শিওর, যদিও আমি খুবই এটার পক্ষে যে ইয়াংস্টারদের সুযোগ দেওয়া উচিত, বাট আই এম নট শিওর যে জুলিয়ানো সিমিওনি, ভ্যালেন্তিন বারকোরা এই চাপটা আসলে কতটা নিতে পারবেন কিংবা নিতে পারবেন না। সেটার উত্তর আমরা, আর্জেন্টিনা যদি এর আগে 2 বছরে এমন টাইপের কিছু অ্যাপ্লাই করতো, যদি কোপা আমেরিকাতে এমন চাপের ম্যাচ খেলতো, তাহলে উত্তরটা আমরা পেয়ে যেতাম। সেটা আর্জেন্টিনা খেলেনি। 24 কোপাটাও আর্জেন্টিনা কিন্তু এই প্লেয়ারদের উপর ডিপেন্ড করে সবসময় চলেছে। আরও একটা বিশাল ইস্যু, আপনি যখনই আর্জেন্টিনার কোনো একটা উইঙ্গার প্রোফাইল চিন্তা করেন বা ওয়াইড স্পেসে খেলতে পারেন প্রোফাইল চিন্তা করেন, আপনার রেফারেন্স পয়েন্ট হচ্ছে আনহেল ডি মারিয়া। আপনি চান কিংবা না চান, আনহেল ডি মারিয়া যে কাজগুলো করতে পেরেছেন সেটা দেখেই কিন্তু আপনি অনেক বেশি উইং প্রোফাইলে আর্জেন্টিনার ক্ষেত্রে বায়াসড হয়েছেন। একজন আনহেল ডি মারিয়া 1 ভার্সেস 1 সিচুয়েশনে স্পেস পেলে যা করতে পারেন, এটা কি নিকো গঞ্জালেস কিংবা জুলিয়ানো সিমিওনি করতে পারেন কি না, আমার অনেক ডাউট আছে। আমি ফুটবল ফ্ল্যাগে অন্তত 1000 খানেক কমেন্ট বের করে দেখাতে পারবো যেখানে নিকো গঞ্জালেস মাঠের মধ্যে কী করছেন সেটা অনেকে বোঝেননি এবং লাগাতারভাবে সমালোচনা করে গিয়েছেন। এই বিশ্বকাপে নিকো গঞ্জালেস মাঠে নামার পরে আর্জেন্টিনা অনেকগুলো গোল পেয়েছে। হুট করে নিকো গঞ্জালেসকে যারা সুপারস্টার বানিয়ে ফেলছেন, জুলিয়ানো সিমিওনেকে যারা বানিয়ে ফেলছেন, তারা একটা ম্যাচে এটা ক্লিক না করলে যতটুকু উপরে উঠিয়েছেন তার চেয়ে আরও অনেক কয়েক গুণ নিচে নামিয়ে ফেলবেন। তাই ডিমারিয়া প্রোফাইল নন, ডিমারিয়ার মতো উইঙ্গার নন, 1 ভার্সেস 1 সিচুয়েশন এক্সপার্ট নন, টাচলাইন এক্সপার্ট নন। এই টাইপের উইঙ্গার প্রোফাইল যদি স্কালোনির একটাও থাকতো, স্কালোনি হয়তো বা আরও অনেক আগে থেকে ইউজ করতে পারতেন। অ্যাগেন একটা বিরতি নিয়ে আরও একবার বলি, স্টিল আই বিলিভ দুটো সাইডে না হলেও একটা সাইডে, বিশেষ করে রাইট সাইডে নাহুয়েল মলিনার পারফরমেন্সের কারণে এখানে একটা স্পিডি প্রোফাইল দরকার। এখানে হয়তোবা রড্রিগো ডিপলের পরিবর্তে জুলিয়ানো সিমিওনি স্টার্ট করা দরকার। আমরা 3-5-2 আলাপটাকে একপাশে সরিয়ে রেখে আমরা যদি 4-4-2 আসি, 4-ম্যান মিডফিল্ডে আসি, সেখানে এই আইডিয়াটা আরও বেশি করে খাটে। 4 জনের ডিফেন্স লাইনটা আপনি আগের ম্যাচের মতো রাখুন, 4 জনের মিডফিল্ড লাইনে আপনি পসিবল দুটো পরিবর্তন আনতে পারেন। আপনি এখানে পারেদেস ফিক্স থাকবেন, বাকি 3 জনের মধ্যে থেকে সম্ভবত রড্রিগো ডিপলই উঠবেন। ডিপলকে উঠিয়ে আপনি এখানে তার পরিবর্তে নিকো গঞ্জালেসকে লেফট সাইডে এক্সট্রা একজন ওয়াইড স্পেশালিস্ট মিডফিল্ডার হিসেবে খেলান, অথবা আপনি রাইট সাইডে জুলিয়ানো সিমিওনিকে একজন ওয়াইড স্পেস মিডফিল্ডার হিসেবে খেলান। লেফট সাইডে খেলালে নিকোশ এই পজিশনগুলোতে ভালো খেলেন, কোনো ডাউট নেই। তবে আর্জেন্টিনার ডিফেন্সিভ অরিটা আসে রাইট সাইডে, যেখানে নাহুয়েল মলিনা ট্র্যাক ডাউন করতে পারেন না। সেক্ষেত্রে ওয়ান্স এগেন আমি ওই জুলিয়ানো সিমিওনি সে প্রোফাইলটার দিকে যাব। তবে স্টিল এটা 4 জনের একটা মিডফিল্ড।
এখন 4 জনের মিডফিল্ডের বিপক্ষে যে ব্যাপারগুলো আছে সেটা আসলে শেষ করি, তারপরে পজিটিভ জিনিসগুলোতে যাব। 4 জনের মিডফিল্ডের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টিনার বল পায়ে না থাকলে প্রেস করার অ্যাবিলিটি আগের চেয়ে আসলে কমে গিয়েছে। আমরা স্পেনের এই ম্যাচটা দেখেছি ফ্রান্সের বিপক্ষে, একটা বিশাল পার্থক্যর জায়গা স্প্যানিশ মিডফিল্ড এবং আর্জেন্টিনার বর্তমান মিডফিল্ড সেট আপের হচ্ছে অফ দ্য বল প্রেসিং, কাউন্টার প্রেসিং। বলটা হারালে স্প্যানিশ প্লেয়াররা ফ্রেঞ্চ ফুটবলারদেরকে 2-3 জন মিলে মার্ক করে বলটা রিগেন করছেন। এটা আর্জেন্টিনা একটা সময় অনেক ভালো করতে পারত, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বয়সটা বাড়ার কারণে হোক, ফিটনেসজনিত ইস্যু হোক, আরও অনেক ইস্যু হতে পারে, এ কারণে আর্জেন্টিনা সেই কাজটা করতে পারছে না এবং স্কালোনি এটা খুব ভালো করে জানেন এবং স্কালোনি এই জিনিসটা মেনে নিয়েছেন। বিশ্বকাপের আগে অনেকগুলো প্রেস কনফারেন্সে বা বিশ্বকাপের ম্যাচগুলোর আগে আগে বারবার করে বলেছেন তিনি এখন এই আইডিয়া থেকে বের হয়ে এসেছেন। তিনি এখন চান না যে অনেক বেশি ন্যারো জায়গার মধ্যে খেললে এমন জায়গায় তার মিডফিল্ডার বল রিসিভ করুন যেখান থেকে বের হওয়া কঠিন, যেখানে তিনি বল লুজ করবেন, যেখানে 2-3 জন প্লেয়ার মিলে ঘিরে ধরার চেষ্টা করবেন। অর্থাৎ স্কালোনি জানেন যে খুব কনজাস্টেড জায়গার মধ্যে খেলা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি বল লুজ করবেন এবং মিডফিল্ডাররা যথেষ্ট বল লুজ করছেন। এজন্য তিনি অনেক সময় মিডফিল্ডে অনেক বেশি কন্ট্রোল স্যাক্রিফাইস করছেন, কারণ যত বেশি আপনি বল রাখতে যাবেন তত বেশি ন্যারো স্পেসে খেলতে হবে, তত বেশি বল আপনি লুজ করবেন, তত বেশি প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে উঠবে। তাই কিছু কিছু ক্ষেত্রে স্কালোনি মনে করছেন বলটা প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে থাকুক, আমি সেটা নিয়ে বদার্ড না, কোনো না কোনোভাবে আমি হচ্ছে লো ব্লক হলেও সেখান থেকে বলটা কেড়ে নিতে পারবো। এই ব্যাপারগুলো অর্থাৎ একটা যে বিশাল শিফট এসেছে, এই মিডফিল্ডটা যে 22-এর মিডফিল্ড না, এটা বুঝতে পারাটাও কিন্তু একজন কোচের একটা বড় রকমের অ্যাডেড পয়েন্ট। অনেক অনেক ডিসিশন স্কালোনির এই বুঝতে পারা থেকে কিন্তু এসেছে। আমি এটার সাথে লিঙ্ক রেখে রড্রিগো ডিপল সিচুয়েশনটাতে চলে যাই। এই মুহূর্তে ডিপলকে কেন্দ্র করে সবচেয়ে জনপ্রিয় মতবাদ তো এটাই হতে পারে যে ডিপলকে আসলে আমাদের দরকার নেই, জাস্ট টেক হিম অফ, অন্য যে কেউ কোনো প্লেয়ারকে নামাও। লো সেলসোকে এখানে নামানো যেতে পারে, আমি তো জুলিয়ান সিমিউনের কথা বলছি, অন্য অন্য প্রোফাইলকে নামানো যেতে পারে, বার্কো নিকোপাসকেও নামানো যেতে পারে। এ কথাটা বলে আমি যদি শান্তিমতো ঘুমাই, আমার কাছে মনে হয় না যে কেউ এসে খুব একটা বেশি কমপ্লেন করবেন। বাট প্রবলেম হচ্ছে রড্রিগো ডিপলের প্রোফাইলটা আসলে বোঝা। ডিপল অনেক বল লুজ করছেন, কোনো পাস তার ফাইনাল থার্ডে যাচ্ছে না, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে সর্বশেষ ম্যাচটাতে রড্রিগো ডিপল ওয়াজ ওয়ান অফ দ্য প্লেয়ার যিনি কিনা সবচেয়ে বেশি এরিয়া কভার করেছেন এবং সবচেয়ে বেশি তাকে ডিফেন্সিভ ট্র্যাকব্যাক করতে দেখা গিয়েছে। যদিও ওই গোলটা মিস করার ক্ষেত্রেও ডিপলের এখানে ফাম্বল ছিল, স্টিল রড্রিগো ডিপল মাঠের মধ্যে আর্জেন্টিনার মিডফিল্ডের সবচেয়ে পরিশ্রমী ওই প্লেয়ারটা যিনি কিনা বল পায়ে না থাকলে প্রতিপক্ষ প্লেয়ারকে চার্জ করার কিছু না কিছু চেষ্টা করেন, যিনি কিনা একেবারে নিজের ডিবক্সের রাইট সাইড থেকে শুরু করে প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে এই বিশাল এরিয়াটা অনেক বেশি করে পরিশ্রম করে কভার করতে পারেন। মিডফিল্ডে এমন প্রোফাইল রড্রিগো ডিপল ছাড়া আর্জেন্টিনার কাছে তেমন নেই, আর্জেন্টিনা তেমন তৈরি করতে পারেনি। আপনি এই প্রোফাইলটা বাকি কারোর সাথে যদি ম্যাচ করতে চান, এজিকুয়েল প্যালাসিওস একটা লাইকলি প্রোফাইল হতে পারে এবং রড্রিগো ডিপলের লাইক ফর লাইক সাবস্টিটিউট হতে পারে। বাট ওয়ান্স এগেন এজিকিউল প্যালাসিওস আসলে তিনিও ঠিক ডিপলের ওই মুভমেন্টগুলো করবেন, ওয়াইড স্পেসে যাবেন না। লাইক লো সেলসো, সামওয়ান লাইক নিকো পাস সেই প্রোফাইলের প্লেয়ার না। যদি আপনার লো সেলসোকে খেলাতে হয়, যদি আপনার নিকো পাসকে খেলাতে হয়, এখানে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যিনি অনেক একটু হাই অন দ্য পিচ থাকছেন পারেদেস নামানোর পরে, তাকে স্যাক্রিফাইস করতে হবে। খুব একটা বেশি ভালো ম্যাকঅ্যালিস্টার নিজেও করছেন না, তবে সমস্যা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার মাঝে মধ্যে বলটা হোল্ড করতে পারেন, টেম্পোটা একটু কন্ট্রোল করতে পারেন, সব কিছু থামিয়ে দিতে পারেন। এই সব কিছু অনেক যখন ফাস্ট চলে যায়, আর্জেন্টিনার যেহেতু সে ফিজিক্যালিটি সে পেসটা নেই, সকল কিছু থামিয়ে দিয়ে স্লো করাটাও একটা বড় রকমের স্কিল, যেটা লিওনেল স্কালোনি আসলে পারাদেস কিংবা ম্যাকঅ্যালিস্টারের মতো প্লেয়ারের কাছ থেকে কাজে লাগান। এটাও একটা ডেডলক সিচুয়েশান। আপনি ডিপলের পরিবর্তে যদি একটা লাইক ফর লাইক প্রোফাইল পেয়ে যেতেন, তখন ডিপলকে আপনি সাবস্টিটিউট ইজিলি করাতে পারতেন। আমি এখনও বিলিভ করি যে আসলে সাবস্টিটিউট এ ম্যাচে করানো উচিত, বাট দেয়ার আর সাম ইস্যুস, যেটার কথা এখানে বললাম, এটা স্কালোনিকে আসলে অ্যাকনোলেজ করতে হচ্ছে। কোচ হিসেবে স্কালোনিও খুব একটা বেশি ওই জায়গাতে নেই যেখানে তিনি কমফোর্টেবলি নিজে যা চান সেটা করতে পারবেন। 22-এ করতে পেরেছেন, 22-এ একটা বড় রকমের সাহসের জায়গা ছিল, হারানোর খুব কম জিনিসই ছিল। 26-এ এসে
হারানোর অনেক কিছু আছে। 26-এ এসে নামগুলো সেম থাকলেও তাদের ক্যালিভার, তাদের ফিজিক্যালিটি, তাদের বয়সটা আগের জায়গাতে নেই। অনেক কিছু নিয়ে কিন্তু আর্জেন্টিনা এখানে ভুগছে। শেষ করি, স্টিল আমার কাছে লিওনেল স্কালোনি 4-4-2-এ যান, একটা চেঞ্জ আনুন, ডিপলের পরিবর্তে এখানে জুলিয়ানি সিমিওনের মতো একজন প্লেয়ার যিনি কিনা ওয়াইড স্পেসটা ইউজ করতে পারেন, এটা আনুন। অথবা যদি রাইট সাইডে আর্জেন্টিনা ডিফেন্সিভলি সামহাউ সলিড থাকে, তাহলে নিকো গঞ্জালেসকে লেফট সাইডে সেই কাজটা করতে দিন বা বার্কোকে আনুন। স্টিল আই ডু আন্ডারস্ট্যান্ড স্কালোনি আসলে কোন জায়গায় ঠেকছেন। এটাও জানা কথা যে আমরা স্পেনের এমন একটা ম্যাচ দেখেছি যেখানে স্পেন মিডটা কন্ট্রোল করেই ফ্রান্সকে আসলে কোনো কিছু করতে দেয়নি। ইংল্যান্ডও আমরা সর্বশেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে দেখেছি, যখন ডেকল্যান রাইস উঠে গেলেন তখন কিন্তু ওই সাপ্লাইগুলো আসেনি। এই ম্যাচটা দেখার পরে একজন কোচ তো আরও বেশি করে মিডফিল্ড কেন্দ্রিক সিস্টেমে মিড ব্লকের কথা চিন্তা করবেন, গোল পেয়ে গেলে লো ব্লকের কথা চিন্তা করবেন। আপনি যদি স্পেনের খেলাটা দেখেন, স্পেনের খেলাটা আপনাকে আরও বেশি করে মিডফিল্ড নির্ভর খেলার দিকে আসলে নিয়ে যায়। এটাও একটা ডিলেমা, এটাও কিন্তু একটা অন্যরকমের জিনিস। স্কানুনে ধরেন তার ধারণা অনুযায়ী তিনি মিডফিল্ড কেন্দ্রিকে চিন্তা করেন, যদি তিনি 3-5-2 যেতে না পারেন, যদি কমফোর্টেবল ফিল না করেন, ওয়ান সেকেন্ড যদি ফিল করেন, সাহস নিতে পারেন। আমি তো শুরু 10-15 মিনিটে বললাম যে আমার কাছে প্রেফারেবল এই মুহূর্তে সেটা। তবে যদি তিনি নাও করেন, আই ডু আন্ডারস্ট্যান্ড কেন সেই জিনিসটা করেননি। তিনি মিডফিল্ড কেন্দ্রিক একটা সিস্টেমে যান, তবে সেখানে ডিপলের জায়গাটাতে পরিবর্তন আনেন। আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে সেকেন্ড হাফে এসে সাবস্টিটিউটগুলো নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করা। এটা চিন্তা করা যে মিডফিল্ডে আমি যখন বল পাচ্ছি না, যখন খুব একটা বেশি আক্রমণ হচ্ছে না, তখন কেন আমি লো সেলসোর মতো একজন প্লেয়ারকে এখানে কাজে লাগাবো না। অবশ্যই নিকো পাজ, লিওনেল মেসি একই পজিশনের প্লেয়ার, তবে আমরা মিশরের বিপক্ষে দেখেছি লিওনেল মেসি অনেকটুকু রাইট উইংয়ে সরে খেলতে পারেন। সেক্ষেত্রে সেন্ট্রাল কোনো একটা জায়গায় কেন নিকো পাসকে কাজে লাগাবো না। আমি যেহেতু অ্যাটাকিং ফুটবল খেলছি, একই সঙ্গে লাউতারো এবং আলভারেজকে রাখার দুঃসাহসটা করতে পারছি, কেন নিকো পাসকে লিওনেল মেসি যখন অনেক বেশি করে ক্লান্ত হয়ে যাচ্ছেন ওয়াইড স্পেসও ব্যবহার করবো না। অর্থাৎ এই ইয়াং ট্যালেন্টগুলোকে পাস বা বার্কোকে আমি কেন একেবারে চেঞ্জ করবো না। স্টার্টিং লাইন আপে ওই স্টাইলটা ঠিক রেখে 60-65 মিনিট পর্যন্ত ঠিক রেখেও কিন্তু শেষের 20-25 মিনিটে এই জিনিসগুলোতে ফোকাস করা যায়। সাবস্টিটিউশনগুলো অনেক লেটে না করে আরেকটু আগে করা যায়, এই প্লেয়ারদেরকে কাজে লাগানো যায়। কারণ বেঞ্চে এমন প্লেয়ার থাকলে সবসময় একটা প্রেশার থাকেই যে কেন আপনি তাদেরকে কাজে লাগাচ্ছেন না। ধন্যবাদ সবাইকে।